বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। আমার আজকের অতিথি বাসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বাংলাদেশ সরকারের সাবেক অর্থ উপমন্ত্রী আফম ফখরুল ইসলাম মুন্সী। আমার ডানে রয়েছেন সাবেক সচিব, সাবেক রাষ্ট্রদূত এবং বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা, প্রাক্তন উপদেষ্টা মোফাজ্জল করিম। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে চাই, যে অবশেষে অনেক নাটকীয়তা, অনেক সংশয়ের পরে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি নিশ্চিত করা গেছে। সো আপনারা অনেক এই বিষয় নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, আপনারা কিভাবে দেখছেন? আপনাদের প্রতিক্রিয়া কি? ফখরুল ইসলাম মুন্সী প্রথমে। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে পয়লা বৈশাখ আর দুদিন পরে বাংলা নববর্ষের শুভেচ্ছা আমার এলাকার লোকজন এবং দেশে ও বিদেশে যারা আছেন সবাইকে, আপনাদের সহ বাংলা নববর্ষের শুভেচ্ছা দিয়ে আরম্ভ করতে চাচ্ছি। কামরুজ্জামান সাহেবের ফাঁসির ব্যাপারটা অনেক, এই ধরনের ফাঁসির ব্যাপারে কিন্তু কিছুটা হয়। একবারে যে স্ট্রেট আপনার কোনো কিছু ল্যান্ডিং হয়, এটা আপনার সাংবাদিকদেরও অনেকটা খাদ্য হয়। তারা বিভিন্ন সময় বিভিন্ন নিউজ দিয়ে দিয়ে এগুলিকে বেশ আকর্ষণীয় করে বলা চলে। তো এইটাও ব্যতিক্রম না। এই ঘটনাগুলো যেগুলো হয়েছে, আমার বিশ্বাস যে আর শেষ পর্যন্ত তো যেহেতু সরকার নির্দেশ এবং কোর্টের নির্দেশ অনুযায়ী পালন করা হলো, কাজেই এই পালন করার মধ্যে দিয়ে আমরা শুধু একজন মানুষের মৃত্যুতে দুঃখ প্রকাশ করতে পারি, কিন্তু সাথে সাথে যে ঘটনাগুলির জন্য ওনাকে শাস্তি দেওয়া হয়েছে, সেই শাস্তি তো ওনার যোগ্য বলে আমি মনে করি। কারণ এ ধরনের আচরণ অনেক মানুষকে ক্ষুব্ধ করে। এ ধরনের আচরণ দেশের ও জাতির ক্ষতি হয়। কাজেই এ ধরনের আচরণ যাতে না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। এই বলে যে অপরাধে জনাব কামারুজ্জামান এই সর্বোচ্চ শাস্তি পেয়েছেন, এটা নিঃসন্দেহে অত্যন্ত গুরুতর অপরাধ, মানবতা বিরোধী অপরাধ। তো এবং সমস্ত মানে আমাদের সমস্ত ইতিহাসের মধ্যে, বাংলাদেশের ইতিহাসের মধ্যে এ ধরনের অপরাধ সংগঠিত হয়নি। তাতে সমগ্র জাতি শুধু 1971 নয়, এরপরে থেকে এই একটা দুঃখবহ যে ঘটনাগুলো ঘটেছে, এই দুর্বহ একটা গুরুভার বয়ে বেড়াচ্ছিল। তো আমার একমাত্র আশা এবং কামনা থাকবে জাতি হিসাবে যেন আমরা শিক্ষা গ্রহণ করি যে এই ধরনের গুরুতর অপরাধ, জঘন্য অপরাধ যেন আর সংগঠিত না হয়, এবং সবকিছুর উপরে যেন আমরা দেশটাকে স্থান দেই। রাজনীতি বিভিন্নভাবে বিভিন্নজন করতে পারে, কিন্তু দেশ এবং মানবতার বিরোধী কোনো কাজে যেন কেউ লিপ্ত না হয়। এমনিতে সামগ্রিকভাবে এই যে বিচারিক প্রক্রিয়া, তো অনেকগুলো মামলা নিষ্পত্তি হলো, দুজনের ফাঁসি নিশ্চিত করা গেল, অনেককে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। তারা ইতিমধ্যে তাদের মধ্যে একাধিক অভিযুক্ত মৃত্যুবরণ করেছেন, বন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছেন, অনেকগুলো অ্যাপিলের আছে। তো তারপরও নানা ধরনের প্রশ্ন এই বিচারিক প্রক্রিয়া দীর্ঘদিন ধরেই আছে। তার মধ্যে কেউ কেউ স্বচ্ছতার প্রশ্ন তোলেন, কেউ আন্তর্জাতিক মানের প্রশ্ন তোলেন, কেউ বলেন যে এটি খুব শ্লথ গতিতে হচ্ছে। শেষ পর্যন্ত সরকার নেওয়ার অভিযুক্তদের সঙ্গে বা অভিযুক্তদের যে রাজনৈতিক সংগঠন তার সঙ্গে কোনো ধরনের সমঝোতার মধ্যে এসে গেল কিনা, একটু শ্লথ হলেই কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হতে অনেকটা সময় নিয়েছে চূড়ান্ত রায়ের পরে। সেটি নিয়ে অনেক ধরনের রিভিউ পিটিশন অনেক সময় নিয়ে নিষ্পত্তি হচ্ছে। সেগুলো নিয়ে আবার এক ধরনের নানা ধরনের কানাঘুষা
রয়েছে। সব মিলিয়ে আপনার অবজারভেশন কি পুরো এই বিচারিক প্রক্রিয়াটি নিয়ে? পরিষ্কারভাবে বলতে চাই যে বিষয়টি যেহেতু আইন সংক্রান্ত এবং একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে আমাদের দেশের কাঠামোতে, আমাদের দেশের আইনের প্রেক্ষিতে, সেখানে সেই আইনটি সম্বন্ধে কেউ যদি বিশেষজ্ঞ না হন, আমি তো নই বটে, তাহলে কোনো রকম মন্তব্য করাটা ঠিক না। যে আইনত হয়েছে আমরা ধরে নিতে হবে, এসিউম করব আমরা যে এটি যথেষ্ট মানসম্পন্ন আইন। আন্তর্জাতিক মান বজায় রাখা হয়েছে কিনা এ সম্বন্ধে মন্তব্য করতে হলে আন্তর্জাতিক বিভিন্ন আইন যেগুলো আছে, সেই নুরেমবার্গ থেকে শুরু করে অদ্যাবধি সবগুলো সম্বন্ধে একজনকে রীতিমতো পারদর্শী হতে হবে, তারপরে বোধহয় মন্তব্য করা ঠিক হবে, যেটা আমি নই, মোটেই নই। আমার শুধু প্রত্যাশা থাকবে এটা যে কোনো ব্যক্তির প্রতি, সেটা কামারুজ্জামানই হন আর অন্য যে কোনো কেউ হোক, বা এটা শুধুমাত্র যে যুদ্ধাপরাধ বা শুধুমাত্র যে মানবতা বিরোধী অপরাধ তাই নয়, যে কোনো অপরাধের বিচারের সময় যেন কোনো অবস্থাতে কারোর প্রতি অবিচার না করা হয়, ইনসাফটা করতে হবে এবং সমস্ত দেশের মানুষ সবাইকে এই সম্বন্ধে একটা প্রতীতি জন্মাতে হবে তাদের মনের মধ্যে যে না, সুবিচার হয়েছে। এই মিস্টার মুন্সি, আপনি? আমার মতে এটা বাংলাদেশ সরকার গঠন করেছেন আওয়ামী লীগ বর্তমানে, তাদের নির্বাচনী ইশতেহারও কিন্তু এটা ছিল, মানবতা বিরোধী এবং যুদ্ধ বিরোধীদের বিচার করা হবে। সেই যে কথাটা জাতির প্রতি রক্ষা করতে পেরেছে বাংলাদেশ সরকার অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ, তা জাতিকে একটা কলঙ্ক থেকে উদ্ধার করল। সেই কলঙ্কটা আমার ভাই যেটা বললেন যে এই ধরনের কলঙ্ক সাধারণত হওয়া উচিত না। মানবতা বিরোধী, দেশবিরোধী এবং যারাই এ ব্যাপারে যদি বাংলাদেশের নাগরিক হন, তাহলে বাংলাদেশের প্রতি তার যে শ্রদ্ধাবোধ, তার স্বাধীনতার প্রতি আস্থা, এগুলি কিন্তু প্রত্যেককে ঘনিষ্ঠভাবে রাখা উচিত। এবং না রাখলে যে পয়েন্টটা হয় সেটা আমরা বিশ্বের কাছে ছোট হয়ে যাই। এত লক্ষ লোক শহীদ হলো, যে রক্ত দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমরা একমাত্র জাতি যারা নাকি রক্ত দিয়ে বাংলা ভাষাকেও প্রতিষ্ঠিত করেছি। কাজে আমাদের প্রতিষ্ঠার পিছনে ত্যাগ তিতিক্ষা অনেক অনেক রকম স্যাক্রিফাইস রয়েছে। বঙ্গবন্ধু 42টা বছর আন্দোলন করেছেন এবং 14টা বছরের উপরে জেল খেটেছেন বাংলার মানুষের মুক্তি ও স্বাধীনতা দেওয়ার জন্য। সেই স্বাধীনতা যাতে অক্ষুণ্ণ থাকে, সেই স্বাধীনতা যাতে কার্যকরী হয়, মানুষ যাতে স্বাধীনতার সুফলটা পেতে পারে, সেই ব্যাপারে আমাদেরকে সচেষ্ট হতে হবে। সেই সচেষ্ট হওয়াটাই আমরা যারা নাগরিক আছি, আমরা যারা এবং বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিচ্ছি, তাদের সবাই এবং প্রত্যেকটা নাগরিকের কর্তব্য যে বাংলাদেশকে ভালোবেসে তার দেশের সম্মানকে উজ্জ্বল রেখে দেশের যিনি জাতির জনককে যাতে আমরা অত্যন্ত উজ্জ্বলভাবে দেশের এবং বিদেশে প্রতিস্থাপন করতে পারি। মোফাজ্জল করিম, আমি একটু প্রসঙ্গ পাল্টাই। অনেক অস্থিরতার মধ্যে, উত্তেজনার মধ্যে, আতঙ্কের মধ্যে 3টে সিটি কর্পোরেশনের নির্বাচন এর ঘোষণা এবং তাতে বিএনপি এবং তার মিত্রদের অংশগ্রহণের ঘোষণা মানুষকে খানিকটা স্বস্তি দিয়েছে, বেশ খানিকটা স্বস্তি দিয়েছে। পুরো পরিস্থিতিটা একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আছে। 3টে সিটি কর্পোরেশনের প্রার্থিতা চূড়ান্ত হয়েছে, যারা প্রত্যাহার করবার করে নিয়েছেন, প্রতীক বরাদ্দ হয়েছে এবং চূড়ান্ত লড়াইয়ে সবাই এখন মাঠে। সব মিলিয়ে একটু আমরা কাউন্সিলরদের ব্যাপারে যেহেতু প্রচুর প্রার্থী আলাপ করতে পারবো না, সব মিলিয়ে 3টে সিটি কর্পোরেশনে যারা মেয়র প্রার্থী হলেন, বিশেষ করে প্রধান যদি এটি অরাজনৈতিক মানে রাজনৈতিক দলগুলোর এতে কোনো অংশগ্রহণের সুযোগ নেই, কিন্তু তারা সমর্থন দিয়েছেন বিভিন্ন প্রার্থীকে। সব মিলিয়ে যে প্রার্থিতা প্রধান শক্তিগুলোর বা প্রধান প্রার্থী যারা হলেন, আপনি কেমন দেখছেন? দেখুন, আমার কিন্তু পুরো প্রক্রিয়াটা, গণতান্ত্রিক যে প্রক্রিয়া, সেটার প্রতি আমার সাংঘাতিক শ্রদ্ধা এবং আস্থা। আমি সেই জন্য বলবো যে সবচাইতে আগে আমি ধন্যবাদ জানাই যে
এই একটা উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে যে জাতিকে এখন গণতন্ত্রের পথে নিয়ে আসার জন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সোপান বটে। বিশেষ করে ওই আলোকে কিছুদিন আগে পর্যন্ত, আপনার 2-3 সপ্তাহ আগে পর্যন্ত দেশের পরিস্থিতি কি ছিল? প্রত্যেক দিন আমরা এই যে জ্বালাও পোড়াও, এই যে গুম খুন হত্যা ইত্যাদির সঙ্গে আমরা বসবাস করেছি। প্রত্যেক দিন আমরা দেখেছি মানুষের আর্তনাদ এবং আহাজারি, আর সমগ্র জাতি একটা আতঙ্কের মধ্যে দিয়ে যাচ্ছিল। কেউ যে স্বস্তিতে ছিল বলতে পারবে না। তো সেখান থেকে যে একটা উত্তরণ হয়েছে তার জন্য সরকারকে ধন্যবাদ, এবং তাতে সাড়া দিয়ে সরকারের বিপক্ষ শক্তি যারা, প্রতিপক্ষ যারা, বিশেষ করে 20 দলীয় পক্ষজোটের মধ্যে বিএনপি, তাদেরকেও আন্তরিক ধন্যবাদ দিই যে তারা ইচ্ছা করলে বলতে পারতেন না আমরা মানি না, আমাদের দাবি ওই একটাই, ইত্যাদি ইত্যাদি, নির্বাচন পদ্ধতি কিরকম হবে, সরকার কিরকম হবে, এটাই দাবি, বা আমাদের আন্দোলন তো যৌক্তিক পরিণতিতে পৌঁছায়নি, না পৌঁছানো পর্যন্ত আমরা অন্য কিছু ভাবছি না, ভাববো না। তারা যে এই সুযোগটা নিয়েছেন, কেউ বলছেন এটা একটা এক্সিট রুট হিসাবে নিয়েছেন, কেউ বলছেন যে এখন মুখ রক্ষার জন্য নিয়েছেন ইত্যাদি। তো আমি সেই আলোচনাতেও যাব না। আমি বলবো যে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ, সরকার বেসরকার সবাই যে এই যে একটা আনন্দমুখর পরিবেশের একটা জন্ম দিয়েছেন, এবং সেটার যে এই সুযোগটা নেওয়ার জন্য যে তারা এগিয়ে এসছেন, এটার জন্য তারা নিশ্চয়ই ধন্যবাদ হোক। এখানে একটা মনে রাখা দরকার যে কিছুদিন আগে, অর্থাৎ প্রায় 1 বছর 3 মাস আগে, 5 জানুয়ারি 2014, এ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, সেই সময় হয়েছে, পরেও হয়েছে, এই এখনো চলছে ইত্যাদি। এর গ্রহণযোগ্যতা যে নেই এটা সম্বন্ধে বোধহয় কোনো দ্বিমত নাই, বা বিতর্কিত। আচ্ছা, গ্রহণযোগ্যতা থাকেও যদি, এটা বিতর্কিত তো বটেই, দেশে বিদেশে বিতর্কিত। সেখানে সরকারও একটা বিব্রতকর পরিস্থিতিতে ছিলেন, এখনো আছেন। সরকারের জন্য মস্ত বড় একটা সুযোগ যে এখন প্রমাণ করে দেওয়া যে আর শতকরা 55টা সিট খালি রেখে বা বিনা নির্বাচনে একটা দেশের পার্লামেন্ট নির্বাচিত হয়ে গেল ঘোষণা দেওয়ার মতো পরিস্থিতি নয়। এবার সত্যি একটা সুন্দর, সুষ্ঠু, অবাধ নির্বাচন, যেখানে সবাই অংশগ্রহণ করবে, অংশগ্রহণমূলক নির্বাচন করে দেখিয়ে দেওয়া যে আমরা বলেছিলাম যে সরকার ক্ষমতায় আছে, ক্ষমতাসীন সরকার, তাদের অধীনে ভালো নির্বাচন হতে পারে, সেটা আগে বলেছিলাম। এখন আমরা প্রমাণ দিলাম তো যে এটা হয়েছে। কিন্তু কোনো অবস্থাতেই আমার বিনীত অনুরোধ থাকবে যে ওই 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের মতো যেন না হয়। আর উপজেলা নির্বাচন কতগুলা হয়েছিল? অনেকগুলা হয়েছে, প্রায় সবগুলোই তো হয়েছে, সবগুলোই হয়েছে, 3টা পর্যায়ে হয়েছে নাকি? 3 পর্যায়ে না? তো প্রথম 2 পর্যায়ে তো বোধহয় মোটামুটি ভালোই গ্রহণযোগ্য ছিল। প্রথমটা বেশ ভালো ছিল, প্রথমটা ছিল। তারপরে দ্বিতীয় আর তৃতীয়তে গিয়ে সরকার আবার তার সুনাম হারিয়েছেন। তো এই যে পরিস্থিতি, কেন সুনাম হারালো আমরা দেখেছি, টেলিভিশনের পর্দায় দেখেছি, বিভিন্ন জনের বক্তব্য শুনেছি, আমরা বিভিন্ন পর্যবেক্ষণ দলের রিপোর্ট দেখেছি, আজও তারা বলছেন যেগুলাই হয়। এগুলা আমাদের স্ট্যান্ডার্ড নয়। যে জাতি আদর্শের জন্য জান দিয়েছে, সেই 1952 ভাই যেটা বললেন ভাষার জন্য, যে জাতি আদর্শের জন্য জান দিয়েছে, মানে 30 লক্ষ লোক শহীদ হয়েছে, কত জনের ইজ্জত হানি হয়েছে এই 71 মুক্তিযুদ্ধের সময়, সেই জাতির এটা শোভা পায় না যে তারা। আমার একটি প্রশ্ন ছিল যে যারা প্রার্থী হিসেবে দাঁড়ালেন, আমি এখন এটাতে আসছিলাম। এটা গেল সরকার বা আপনি নির্বাচনটি কেমন আশা করছেন, কেমন হওয়া উচিত, খালি উচিত, নির্বাচন দিলাম আর হয়ে গেল তা না, এটি ভালো নির্বাচন। এবং তাতে শেষ একটি বাক্য যোগ করতে চাই যে সেটা হচ্ছে যে এটা যেমন একটা অ্যাসিড টেস্ট নির্বাচন কমিশনের জন্য সর্বপ্রথম, কারণ তারাও কিন্তু সুনাম কুড়ান নাই বিগত এই নির্বাচনগুলোর সময়, 2014 সালের বা এরপরে উপজেলা নির্বাচনের সময় তাদেরও সুনাম অক্ষুণ্ণ থাকেনি। আর সরকারের কথা তো বললামই, তাদের জন্য, সরকারের জন্য, এমনকি বিরোধী দলের সকলের জন্যই আর কি একটা পরীক্ষা। সমস্ত জাতি দেখবে কে কিরকম আচরণ করছেন। আচরণবিধি শুধুমাত্র ওই ক্যান্ডিডেটদের জন্য নয়, আচরণবিধি সকলের জন্যই, যারা এটাতে সংশ্লিষ্ট আছেন। এবার আমি আসি আপনার ক্যান্ডিডেটদের সম্বন্ধে যে কথা। দেখুন,
গত 2-3 দিন আগে একটা টক শোতে আমার একজন বন্ধু তিনি মন্তব্য করেছিলেন যে কোন কোন জায়গায় একেবারে কলাগাছ প্রার্থী দেওয়া হয়েছে। তো আমি মৃদুভাবে যদিও কিন্তু খুব দৃঢ়ভাবে প্রতিবাদ জানিয়েছিলাম যে কোনো ক্যান্ডিডেটকে আমি আজ পর্যন্ত আমি কলাগাছ বলতে আমি চাইনি, বলি না, বলবো না। কলাগাছ আবার কি, জনগণ যদি মনে করে কলাগাছই তার প্রতিনিধি তাহলে কলাগাছই প্রতিনিধি থাকবে। তখন তারা বলেন না কলাগাছ তো ভালো ফল ইত্যাদি ইত্যাদি, দুই একজনে ইয়ে করেছিলেন, তর্ক করছিলেন আমার সঙ্গে। ভালো ফল কি খারাপ ফল, তাদের শক্তি হয় না কি পেটের অসুখ হয়, সেটাতে আই এম নট ইন্টারেস্টেড। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই শব্দটি একটা খারাপ অর্থেই মোটামুটি আর কি, বা একটা তাচ্ছিল্য অর্থে ব্যবহৃত হয়। তো ক্যান্ডিডেট এখন যারা দাঁড়িয়েছেন নিশ্চয়ই তারা তাদের যোগ্যতা সম্বন্ধে তারা নিঃসন্দেহ, এবং কারুর বেশি কারুর কম সমর্থন তো রয়েছে। জনগণও, জনসাধারণ তাই মনে করে, ভোটাররাও তাই মনে করে, এবং আমি মনে করি ঠিক আছে। শুধুমাত্র আমার আশা থাকবে যেটা আর কি, যে এর মধ্যেও তো নিশ্চয়ই অনেক কালো টাকার মালিক গিয়ে ঢুকে পড়েছেন, অনেক মাসুলমান নমিনেশন মানে ইয়ে নিয়েছেন, কি বলে, প্রার্থিতা নিয়েছেন, ভোটে দাঁড়িয়েছেন। অনেকের হয়তো অতীত ইতিহাস খুব একটা সুরঞ্জিত নয়, মানে সুরঞ্জিত বাবুর কথা বলছি না, খুব ভালো একটা নয়। তো সেই অর্থে ভালো ক্যান্ডিডেট যারা সত্যি তার এলাকার জন্য যারা কাজ করতে পারবেন বা করবেন, সর্বোপরি যারা দুর্নীতিমুক্ত হয়ে কাজ করবেন, জনগণের কল্যাণের জন্য কাজ করবেন, এরকম প্রার্থী যদি নির্বাচিত হন তাহলে সেই প্রার্থী ভালো না মন্দ এটা থেকে যায় আসে। ইংরেজিতে একটা কথা আছে না, whether the cat is black or white it's not important, whether the cat can kill mice this is important. তো উনি ক্লাস 6 পর্যন্ত পড়েছেন না, পিএইচডি ডিগ্রিধারী, আমার কোনো দরকার নাই। তিনি জনগণের সেবা করতে পারবেন কিনা, এবং যে ওয়াদা এখন করছেন, প্রতি মুহূর্তে করছেন, প্রতিদিন করবেন, 28 তারিখ পর্যন্ত করবেন, সেই ওয়াদাগুলোর মর্যাদা রক্ষা করবেন কিনা সেটাই কথা। তাই মনে করি সব ক্যান্ডিডেটই ভালো, সবাই জয়যুক্ত হোক, তবে ভালো মানুষটির জন্য এগিয়ে আসে। মোফাজ্জল ভাই যেটা বললেন আমি একটু শর্ট করে নিয়ে আসি জিনিসটা, যে সরকারের কর্তব্য সেই নির্বাচনটাকে সুষ্ঠু করা। নির্বাচন তো সরকার করে না, নির্বাচন করে নির্বাচন কমিশন। ওনারই বন্ধু এখানে আছেন, ওনারা সুষ্ঠুভাবে করবেন সেটাই তো উনি আশা করেন। আমরা আশা করি নির্বাচনটা সুষ্ঠু হবে, এবং সুষ্ঠু নির্বাচন 5ই জানুয়ারির সাথে যেটা তুলনা করা হয় সেটা কিন্তু আমি মনে যে যুক্তিসঙ্গত না, কারণ তার সাথে তুলনা করা যায় না। নির্বাচনটা আজকে স্বস্তি প্রকাশ করেছেন আমার বড় ভাই একটা কথা বলে, যে দুদলীয় অংশগ্রহণ করেছে। যখন নাকি একদল অংশগ্রহণ করেন নাই তখন দোষটা কার? দোষটা কিন্তু আরেক দলের না, যারা অংশগ্রহণ করেছে। হ্যাঁ, তো দল আজকে যেহেতু সব দলই এসছে, আপনার কিছু কিছু দল তো এখন বাদ আছে, তারপরেও বলবো যে সব দলই যেহেতু এসছে সেহেতু নির্বাচনটা সুষ্ঠু সুন্দর হওয়ার কথা। এবং নির্বাচনের ব্যাপারে উনি আরেকটা সংখ্যা প্রকাশ করেছেন, মাসুল, কালো টাকা। হ্যাঁ, নিশ্চয় নির্বাচনে কিন্তু বাংলাদেশের নির্বাচন না, পৃথিবীর অনেক জায়গায় নির্বাচনে মাসুল, কালো টাকার কিন্তু প্রচলন হচ্ছে। আমাদের কর্তব্য হবে মাসুলকে প্রতিরোধ করে, কালো টাকাকে প্রতিরোধ করে, যাতে ভোটাররা শিক্ষিত হয়। কারণ আমার যেটা, আমি 5টা সংসদ নির্বাচন করেছি, আমার যতটুকু অভিজ্ঞতা সেটা হলো শুধু যে আপনার নির্বাচন কমিশন বা প্রশাসনিক একটা নির্বাচনকে সুষ্ঠু করতে পারে তা না, তার জন্য জনসাধারণের ঐকান্তিক আকাঙ্ক্ষাটাও খুব ইম্পর্টেন্ট। আমরা যদি আজকে কালো টাকার কথা বলি, কালো টাকাটা যায় কোথায়? ওই পাবলিকের কাছে যায়। কিন্তু আর ওই যে মাসুলম্যানের কথা বলি, সেটা কারা? ওই পাবলিক থেকেই তো একজন মাসুলম্যান হয়েছে, হয়তো বা আমাদের মতো কেউ না কেউ মাসুলম্যান হিসাবে আসছে। তখন এই নির্বাচনে ঠিক করবেন কারা? তারা করবেন জনসাধারণ। কাজে জনসাধারণ যদি আপনার সতর্ক থাকে, জনসাধারণ যদি বোঝে যে তার প্রতিনিধি কিরকম হওয়া উচিত, তার প্রতিনিধি যদি কোনো স্বার্থের বশবর্তী না হয়ে যদি কাজ করে, তখনই কিন্তু ডেমোক্রেসিটা সাকসেসফুল হবে। আর যদি আমরা এখানে বসে যতই আলোচনা করি না কেন, এবং যতই আপনার আর্মির কথা বলি, পুলিশের কথা বলি, আনসার দেন, পিডিআর দেন,
সবই কিন্তু আমরা বলতে পারি, কিন্তু আসলে হলো যে পাবলিক যারা ভোট দেবেন তারা যদি সতর্ক হয় তাহলে কেউ কিন্তু সেখান থেকে বিচ্যুত করতে পারবে না। কাজেই আমি বিএনপির যে দাবি সেনা মোতায়েনের সেটির প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? না, সেনা মোতায়েন আমি দাবি তো ওনারা করেন, কিন্তু মানুষকে তো শ্রদ্ধার সহিত দেখতে হবে, তাই না? ভোটারদের কাছে আবেদন করেন না কেন? এটা তো আবেদন না করে ওরা প্রথমে আপনার সামরিক বাহিনীর কাছে যেতে হবে। হ্যাঁ, ভোটারদের কাছে তো ওনারা যাচ্ছেন না, যদিও ওনারা অভিযোগ করছেন যে ওরা সমান সুযোগ পাচ্ছেন না, বাধার সম্মুখীন হচ্ছেন। ভুল চিন্তা, কারণ গত কয়েকটা নির্বাচন তো হয়েছে সামরিক বাহিনীর লোকদের ছাড়াই কিন্তু নির্বাচন হয়েছে, এবং যে নির্বাচনে বিরোধী দল জিতেছেও, কয়েকটা নির্বাচন কিন্তু জিতেছেন ওনারা, হ্যাঁ কয়েকটা না, প্রায় সবগুলিতেই জিতেছেন। তাহলে কি ওই নির্বাচনগুলি সুষ্ঠু হয় নাই? ওই নির্বাচন কি সামরিক বাহিনীর লোক ছাড়া করা সম্ভব হয় নাই? ওই নির্বাচন কি ওনাদের কাছে গ্রহণযোগ্য হয় নাই? নিশ্চয় এগুলি গ্রহণযোগ্য হয়েছে। তাহলে এই আশাটা, কথাটা বলা, হ্যাঁ, তো প্রয়োজনে সরকারের কর্তব্য হলো আইন শৃঙ্খলা রক্ষা করা। কাজেই যেখানে যতটুকু প্রয়োজন হবে ইনশাল্লাহ সেটা গ্রহণ করা হবে, যাতে নির্বাচন সুষ্ঠু হয়। এবং নির্বাচন সুষ্ঠু হওয়ার অর্থ এই না যে আপনার জিতবেন আর আমি হেরে যাব, তা না, আমিও তো জিততে পারি। হ্যাঁ, কাজে আমি যখন জিতবো, কাজে এইটাও যাতে আপনার নাম পরের দিন থেকে আবার স্লোগান দেওয়া আরম্ভ করেন যে আপনার জিতেন নাই এবং এই নির্বাচন সুষ্ঠু হয় নাই। আর যে সকল প্রার্থী দাঁড়িয়েছে, আমার তো যেহেতু আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সদস্য, আমার নেত্রীর প্রতি আমার পূর্ণ আস্থা। উনি যাদেরকে সমর্থন দিয়েছেন, হ্যাঁ, তারা অত্যন্ত যোগ্য লোক। আপনার যেমন আনিসুল হকের কথাই বলেন, সে একজন এন্টারপ্রেনিউর। আমি আমার ভাষায় বলতে চাই, হি ইজ এ ওয়েলথ ক্রিয়েটার। হ্যাঁ, হি ইজ বিল্ট হিমসেলফ উইথ হিজ ওন রিসোর্সেস। হ্যাঁ, এবং যে নাকি যে শিল্প প্রতিষ্ঠা করতে পারে, যে ওয়েলথ সৃষ্টি করে, সে সিটির শান্তি রক্ষা করার জন্য, সিটির উন্নয়ন করার জন্য সে কিন্তু অবদান রাখবে বলে আমার বিশ্বাস। সাইদ খোকনের যে ইতিহাস, সেটা আপনার নিশ্চয় ভালো একটা ইতিহাস, তার নামে কোনো দুর্নীতির কোনো অভিযোগ নেই। হ্যাঁ, সে যে আপনার প্রয়াত মোহাম্মদ হানিফের সন্তান, হানিফ সাহেবেরও কিন্তু একটা সুনাম ছিল। ওনার পারিবারিক দিক থেকে একটা সুন্দর পরিবার, যারা কি ওল্ড টাউনে বিশেষত প্রত্যেকটা মানুষের কাছে শ্রদ্ধাশীল ব্যক্তি হিসাবে ওনাদের পরিবারটাকে গণ্য করে। এবং খোকন সাইদ যেটা দাঁড়িয়েছে, সে নিশ্চয় একটা ভালো ছেলে হিসাবে আমাদেরকে আগামীতে এই নতুন প্রজন্মের লোকদের নেতৃত্ব দেওয়ার মতো সেই অধিকারটুকু রয়েছে। চিটাগাঙে যেটি দাঁড়িয়েছেন, আমি শুধু আওয়ামী লীগের প্রার্থীদের কথাই বলছি, চিটাগাঙে যারা যেটি দাঁড়িয়েছেন, সে একজন ক্রিকেট সংগঠক, খেলোয়াড় এবং তরুণ, এবং তার একটা সুনাম ও খ্যাতি রয়েছে। যেদিন নমিনেশনটা দেওয়া হয়, ওই দিন আমার অফিসে কয়েকজন চিটাগাঙের লোক ছিল। তারা বলল যে এই নমিনেশনটা খুব সুষ্ঠু এবং সুন্দর হয়েছে, কারণ প্রত্যেকটা পার্টিতে কিন্তু অন্তর্দ্বন্দ্ব থাকে, কলহ থাকে, কিন্তু এইখানে ওর ব্যাপারে সেই দ্বন্দ্বটা থাকবে না। কাজেই আমি বিশ্বাস করি, উনি তো মোটামুটি 2 দশক সাইডলাইনে ছিলেন, মানে অন্তর্দ্বন্দ্বের কারণেই তো সাইডলাইনে থাকতে হচ্ছে। কিন্তু উনি কিন্তু ইনিশিয়েট নেন, মানে শেষ পর্যন্ত তিনি তার রিওয়ার্ড পেয়েছেন, বাট সেটা তো আপনি আপনার দলের যারা তাদের কথা বলেন। ওভারঅল আমি জানতে চাইছিলাম যে প্রার্থীরা কেমন হলো, যিনি জিতবেন তাকে নিয়ে তো পরে নিশ্চয়ই আমরা আলোচনা করব, তাদেরকে নিয়ে। আপনার তাহলে তো আবার আপনার এইখানে অনুষ্ঠানে বোধ হয় আমি মনে করেছিলাম যে আজকে আব্দুল্লাহ আল মিন্টু সম্বন্ধে কথা বলবো, কিন্তু আজকে তার করা যায় নাই। ওনার সন্তান সম্বন্ধে বলতে হচ্ছে। সন্তান তো সন্তানই, তাকে আমি ছোটকাল থেকে দেখেছি, কাজে আমি তার সুখ শান্তি কামনা করি, এবং সে লোক হিসাবে খারাপ হবে না। হ্যাঁ, তবে যদিও আপনার এই
আব্দুল্লাহ মিন্টু যে পদ্ধতিটা গ্রহণ করেছেন সেটা কিন্তু অনেকের কাছে সমালোচিত হয়েছে। সেটা তো শিওর না কেউ, যে যেটি আপনি ইঙ্গিত করছেন কোন পদ্ধতি? হ্যাঁ, সেটাই আমি বলছি, যেটি নিয়ে কেউ কেউ কথা বলেছেন, কিন্তু কি পদ্ধতি যে উনি নিজে হতে চাননি বলে আমার মনে হয় সেটা ইঙ্গিত করছেন। উনি কি বলেছেন আমি হতে চাইনি? উনি তো অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত লড়েছেন। কিন্তু জিনিসটা হয়েছে কি, আপনার যখন আমরা তো নির্বাচন করি, নির্বাচনে যখন একটা লোক নমিনেশন জমা দেয় তখন কিন্তু আপনার সে সতর্ক থাকে তার নমিনেশনে যাতে না হয়। তখন সে নিজের নমিনেশনটি 4টা-5টা করে দিয়ে দেয়, যাতে এটা একটা কাটা গেলে আরেকটা। আপনার তো ডিসি ছিলেন, রিটার্নিং অফিসার ছিলেন, সচিব ছিলেন, এগুলি তো আপনারই বেশি জানা। তা কাজেই ওই জায়গাটায় মানুষের কাছে সন্দেহ। আজকেও কোনো কোনো পত্রিকায় আর্টিকেল পর্যন্ত এসছে এই সম্বন্ধে। হ্যাঁ, তা এই যে জিনিসটা, এটা বোধ হয় আব্দুল্লাহ মিন্টুর মতো একটা তড়িৎকর্মা লোক সেভাবে না করলে ভালো। যাই হোক, উনি তো আর এখন না, কিন্তু আব্দুল্লাহ মিন্টু যদি যেটা বলছেন যে ইঙ্গিতটা করছেন, এটা যদি করে থাকে তাহলে তার নিজের ছেলেকে এরকম কুরবানি করবে নাকি? ছেলের যদি কোনো ভূত ভবিষ্যৎ কিছু থেকে থাকে, নিশ্চয়ই আছে, ইজ এ ইয়াং ম্যান, তার ভবিষ্যতে রাজনীতিক ক্ষেত্রে যদি থাকে তাহলে তো নিশ্চয়ই একটা তার আশা করার আছে যে আমি আরো আগিয়ে যাব, অনেক পড়ে যাব, বা অন্য কোথাও আর ব্যবসা বাণিজ্য ইত্যাদি ক্যারিয়ার, তার ক্যারিয়ারটা নষ্ট করে ফেললেন উনি নিজে বাপ হয়ে একেবারে। কেন মনে হচ্ছে আপনার কাছে? এই জন্যই মনে হচ্ছে যে একটা বিতর্কিত একটা পজিশনে, একটা বিতর্কিত অবস্থানে ছেলেটিকে নিয়ে গেছেন। ছেলেটি বিতর্কিত হলো কিভাবে? আমার প্রশ্ন যে ছেলেটি কিভাবে বিতর্কিত হলো? না, পজিশনটা কেন বিতর্কিত হলো? ঢাকা দক্ষিণে বিএনপির 4-5 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বিএনপি চেয়ারপারসন বা ওই যে আদর্শ ঢাকা আন্দোলন, তারা একজনকে সমর্থন দিয়েছেন। এখানে দলীয় প্রার্থী হিসেবে পরিচিত হিসেবে একজনই দিয়েছেন, তেমনি অপশনস হিসেবে 2-3টে নাম এসছে, তার মধ্যে বিএনপি তাবিদকে সমর্থন দিয়েছে। তো তাবিদ কিভাবে বিতর্কিত? না, 2-3টা নাম নয়, অ্যাকচুয়ালি মানে 2টো নাম এসেছিল। বিএনপির নাম বলতে তাবিদ এসেছিল, আর মাহি সমর্থন চেয়েছিলেন। মাহিবি চৌধুরী যেটা সে সমর্থন চেয়েছিল, সে তো আর বিএনপির না বা বেশ দলের না। আমি বিতর্কিত এই জন্য বলছি যে অবস্থানটিতে বা যে নির্বাচনে আব্দুল্লাহ মিন্টু সাহেব নিজে ইচ্ছুক না, এবং জাতির ওনার ভাষায় আর কি, বা আপনাদের অনেকের কাছে মনে হয় না, আমি সে কথা বলিনি, যে আমি অনেকের কাছে মনে হয় বললেন বা পত্রপত্রিকা নাকি এসেছে। না, বাট আমার প্রশ্ন হচ্ছে যে আব্দুল্লাহ মিন্টুকে সম্পর্কে আপনি যেটি বলছেন করিতকর্মা সবাই বলেন, এবং উনি তো ঢাকা নিয়ে অনেকদিন ওনার উৎসাহ আছে, কাজ করছেন এবং সফল, এবং লেখাপড়া করা যায় না মানুষ। তো উনি যদি করতে না চান, এবং যে মাপের ব্যবসায়ী, যেই মাপের মানুষ, তাতে উনি যদি করতে না চান উনি সরাসরি বলতে পারতেন। ওনার তো নাটক করবার দরকার নেই। বেশ কিছু কয়েক বছর আগে যখন একটা আমি বলছি যে ওনারা যে বলছেন অনেকেই যে উনি ইচ্ছে করে করেছেন, ওনার তো নাটক করবার দরকার নেই। উনি বেগম জিয়াকে বলতেই পারেন যে আমি ইলেকশন করবো না। আমার কাছে মানে এই কনফিউশনটা থাকে, মানে এইভাবে এক ধরনের মানে কুটচাল করে, বা এটাকে কারচুপি বলুন না কি করে, যে মানে ইয়ের মধ্যে নমিনেশন পেপারের মধ্যে কোনো দরকার নেই। তো সরাসরি ইন্টেনশনালি করেছেন সেটা কি বলা যায়? ইন্টেনশনটা ক্লিয়ার হয় না, তাতে মানুষের একটু ডাউট করার সম্ভাবনা থাকে। মানুষের ডাউট করতে পারে, কিন্তু মিন্টু সাহেব যদি নির্বাচন নাই করতে চান তাহলে তার এই স্থূল একটা কারচুপি বা স্থূল একটা কৌশলের দরকার ছিল না। উনি সোজা গিয়া ইয়েকে, তার নেত্রীকে বলতে পারতেন, ম্যাডামকে বলতে পারেন, ম্যাডাম সরি আমি করতে পারবো না, আমি ইলেকশন করবো না। বা উনি রাজনৈতিকভাবে অসুস্থ হয়ে যেতে পারতেন, পলিটিক্যাল ইলনেস যেটাকে বলে আর কি। বাট আমি বলছি যে উনি করেছেন সেটি তো বলা যাবে না যে উনি ইন্টেনশনালি এই কাজটি করেছেন, সেটি কি নিশ্চিত? আমার প্রশ্ন, আমি ওই কথাই বলছি আর কি। আমিও কিন্তু আপনার সঙ্গে একমত যে উনি কোনো কারচুপি বা কৌশলে আশ্রয় নেই। আমি বিশ্বাস করি যে এটা অনেক ফেরেশতারাই শুধু ভুল করে না, নিজের ইয়েতে কোথায় উনি সাইন করতেছেন পুরোটা পড়ে দেখেন নাই। হ্যাঁ, যাদেরকে দিয়েছিলেন তারা ভুল করেছে, সব ঠিক আছে বলে হ্যাঁ সব ঠিক আছে, অমুকের এটা এড্রেস ঠিক আছে, তো আপনার এটা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু ওনার এলাকাটা এটা কি ইউনিয়ন পরিষদ নাকি এটা সিটি কর্পোরেশন, এটাই উনি জানেন না। হতে পারে উনিও তো ভুল করতে পারেন ভদ্রলোক আর কি। যেটাই হোক, আমি যেটা বলতেছি, ফলটা দাঁড়ালো কি, এ বেচারা পড়ে গেল একটা মুসিবতের মধ্যে পড়ে গেল, যেখানে তার আব্বা গত এত বছর যাবৎ প্রস্তুতি নিয়ে আসছিলেন। সবাই জানি আমরা যে আগে একবার যখন উদ্যোগ নেওয়া হয়েছিল কয়েক বছর আগে সিটি কর্পোরেশন নির্বাচন হবে, তখন থেকে আব্দুল্লাহ মিন্টু
সিটি কর্পোরেশনের মেয়র পদের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন এবং তার যোগ্যতা, তার দক্ষতা ইত্যাদি সম্বন্ধে বিন্দুমাত্র সন্দেহ নাই, তার অভিজ্ঞতাও। কিন্তু এবং হি ইজ অলসো অ্যাবসলিউটলি অ্যাজ ফার এজ আই নো। এটি তো এক ধরনের ব্লেসিংস হতে পারে, যেমনটা ফখরুল ইসলাম মুন্সি নির্বাচন করতে গিয়ে তিনি করা হয়নি, তিনিও চেয়েছেন, ছেলেও চেয়েছে, পরে ছেলেই পেয়েছেন, তিনিও ছেলের হয়ে কাজ করছেন, ছেলে তার ব্লেসিংস পাচ্ছে। না, পার্থক্য আছে, এর মধ্যে পার্থক্য আছে। ফখরুল ইসলাম মুন্সি নিশ্চয়ই তার নমিনেশন পেপারের মধ্যে উনি ওই এলাকা আর সমর্থনকারী আর ইত্যাদি ইত্যাদি নামের মধ্যে কোনো উনি করেন নাই, যদি করেন নাই করতে চেয়েছিলাম করিনি। এখানে যে ব্যাপারটা একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, সেই ধোঁয়াশাটা শুধুমাত্র মিন্টু সাহেবের উপর দিয়ে যদি যায় তাহলে একটা কথা। যদিও আমি তাকে এক ধরনের ডিফেন্স দিচ্ছি এই বলে যে এটা বোনাফাইডি মিস্টেক হয়েছে, এবং মিস্টেকটা একটা বিরাট কিছু মিস্টেক নয়, এটা ছোট্টখাটো মিস্টেক। যাই হোক, এটা আদালতে যখন এটি তো কারচুপি অপরাধ বলা যাবে না। উনি যদি ধরলাম যে ইন্টেনশন লেবার আসে অন্য যারা ওনারা যেটা সমালোচনা করছেন, সেই সমালোচনার যে উনি ইন্টেনশনালি করলেন যে আমি নির্বাচন করতে চাই না, তো অপরাধ না। উনি করতে চান না, উনি এক ধরনের না তো করতে চান না, ঠিক আছে, তো সেটাই আমি বলছি, সেটাই সুবিধা হতো আর কি। আমার কথাটা সেটাই যে ব্লেসিংস হলো যে একটা আমার ধারণা, কিন্তু একজন ইয়াংকে রাজনীতিতে নট এক্স্যাক্টলি আমার ধারণা উনি করতেই চেয়েছিলেন, সত্যি কথা বলতে উনি করতেই চেয়েছিলেন। তা না হলে পরে একেবারে সুপ্রিম কোর্টের শেষ পর্যায়ে অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত কেন যাবেন? সিরিয়াসলি গেছেন। সাপোজিং অ্যাপিলেট ডিভিশন যদি বলতো না ঠিক আছে এটা আমরা কন্ডন করে দিলাম, আসুন যান আপনি নির্বাচন করেন, তাহলে তো তোমার করতেই হতো। অতএব ওটা এই বিতর্ক বোধহয় বাড়ানো উচিত না। খালি আমার খারাপ লাগতেছে এটাই আর কি, যে এখান থেকে একটি অত্যন্ত যোগ্য, আচ্ছা বাই দ্য ওয়ে ফখরুল ভাই কিন্তু তিনজন ইয়ের সম্বন্ধে তাবিদ সম্বন্ধে একটু বলেছেন, হ্যাঁ সে লেখাপড়া বাড়তে দিতে। এখন আমি যদি আরো দুজন আছেন, কিছু বলবেন নাকি? মানে ঢাকা দক্ষিণ, ঢাকা উনি তো মন্ত্রী ছিলেন, চট্টগ্রামের প্রসঙ্গ মন্ত্রী ছিলেন, উনি মেয়রও ছিলেন, মন্ত্রী ছিলেন। হ্যাঁ, মেয়র অবশ্য নির্বাচিত মেয়র নন, না মেয়র তো ছিলেন, অ্যাপয়েন্টেড, অভিজ্ঞতা আছে। উনি প্রার্থী হিসাবে কোন কোন জায়গায় কিছু সমালোচনা আছে, হ্যাঁ সেটা আমি ততটুকু বলতে চাই না। বিভিন্ন পত্র পত্রিকায় যা লেখা এসছে সেগুলি সম্বন্ধে আমার মত যে উনি যদি আরো ক্লিন হন তাহলে ভালো হয়। আর 3 নম্বর যেটা চিটাগংয়ের, উনি তো আগেও ছিলেন, মেয়র ছিলেন, কিন্তু ওনার কন্ট্রিবিউশনটা কিন্তু খুব একটা উল্লেখযোগ্য হয় না। উনি লোক হিসাবে ভালো, কিন্তু একজন মেয়রের যেতটুকু আপনার এজিলিটি থাকা দরকার, হ্যাঁ সেই এজিলিটিটা বোধহয় উনি অর্জন করতে পারেননি। কেন আমি আরেকটা জিনিস আমি বলছি, এইগুলো তো আপনার স্থানীয় সরকারের ইলেকশন, তো স্থানীয় সরকার তো নর্মালি ডিপেন্ডস অন দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে আপনি কতটুকু সাহায্য আনতে পারবেন, কি করে আপনি মোটিভেট করতে পারবেন, কি করে আপনার এলাকার জন্য আপনি প্রজেক্টগুলি নিয়ে আসতে পারবেন, সেটা কিন্তু মেয়রের ক্যাপাসিটির উপর নির্ভর করে। এবং মানুষ তখন সেটা মনে করে যে সরকার ক্ষমতায় আছে, এই সরকারকে যদি আমরা সরকারের প্রতিনিধিকে নির্বাচিত করি তাহলে আপনার সেটা বোধহয় ভালো হবে। কাজে এটাই আমার মনে হয় সেদিক। এর বাইরে আমি আসছি আপনার কাছে, এর বাইরে আরো কিছু প্রার্থী আছে, তাদের সম্পর্কে কোনো অবজারভেশন? মানে মনে করেন আপনি লড়াইটা এই দ্বিমুখী লড়াই হবে। তাদেরকে আমি স্বাগত জানাই। তারা একটা জিনিস করেছেন, নির্বাচনে অংশগ্রহণ করে একটা জোয়ার সৃষ্টি করেছেন, অনেক প্রার্থী হয়েছে। ধন্যবাদ। আমি বা আপনি আমরা 3 জন প্রার্থী সম্বন্ধে খুব ইতিবাচক কথাবার্তা শুনেছি জনাব মুন্সির কাছ থেকে। ওনার তো উপায় নেই, আমি বলেছি বাকি 3 জন সম্বন্ধে মোটামুটি নেতিবাচক কথাবার্তাই বলেছেন, যেগুলা ভোটাররা শুনে উনার কথার উপর বাকিটা আপনার জন্য রেখে দিয়েছি। বাকিটা যদি আমার উপরে, তাহলে আমি বলি আপনার জন্য রেখে দিয়েছি। তাহলে তো আমাকে পরিষ্কার বলতে হবে। আপনার তো এটা বলবেন না, স্থানীয় সরকার আপনার ডিপেন্ড করে এটার পরে। সেটা তো ঠিক, আগে ক্যান্ডিডেটদের সম্বন্ধে কিছু যদি না বলি তাহলে পরে টেলিফোনের যন্ত্রণা আমি অস্থির হয়ে যাব। ভালোভাবে বললেন, সবগুলোই বলবো। জি হ্যাঁ, আমি গোড়াতে একটা কথা বলেছিলাম, আমি কাউকে কলাগাছ মনে করি না, সবাই খুব সবাই যোগ্যতার সম্মান, প্রার্থী সবাই ইকুয়াল, এবং হয়তো কারোর গুণাবলী একদিকে খুব বেশি আছে, আরেকদিকে কম আছে। কিন্তু এখানে একটা জিনিস দেখতে হবে আপনার, যে
এই যে বললেন, উদাহরণ দিয়ে বলি, আমাদের উত্তরের ক্যান্ডিডেট আওয়ামী লীগের সমর্থন পেয়েছে আনিসুল হকের যোগ্যতা, দক্ষতা, হ্যাঁ, এগুলো খুব ভালোই আমরা জানি। সে টেলিভিশনের উপস্থাপক থেকে শুরু করে, হ্যাঁ, তারপরে যে শিল্প উদ্যোক্তা হিসেবে শিল্প উদ্যোক্তা, বিজিএম এর ছিল, রাজনৈতিক অভিজ্ঞতা বলে একটা জিনিসের খুব দরকার এরকম সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য। রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের দরকার। এই জিনিসটা কিন্তু আবার তাবিতের পুরোপুরি আছে, কারণ তাবিতের আব্বা আব্দুল আউয়াল মিন্টু সাহেব দীর্ঘদিন যাবৎ রাজনীতির সঙ্গে জড়িত এবং তিনি একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধাও ছিলেন বটে। সেই মুক্তিযুদ্ধের পরে থেকে শুরু করে এই পরিবারটাকে আমি মোটামুটি চিনতাম, ঢাকার ডিসি বা আরো আগে থেকে চিনতাম যখন ছিলাম আর কি। তো এই যে তার একটা ব্যাকগ্রাউন্ড আর কি, হুইচ ইজ ল্যাকিং ইন ইয়ে। আর তাছাড়া তাবিদ তার আব্বার কাছ থেকে, ছোটবেলা থেকে শেখ হাসিনা বেগম জিয়াকে দেখতে দেখতে বড় হয়েছে, হ্যাঁ, তাবিদ যেরকম আর কি তার আব্বার কাছ থেকে যে সমস্ত ইনপুটস পেয়েছে অদ্যাবধি বা ভবিষ্যতে পাবে, এটা তার প্রতিপক্ষ যিনি এখানে প্রধান প্রতিপক্ষ তার বোধহয় সেটুকু নাই, এবং সে যদি জয়লাভ করে তাহলে ওটা নিশ্চয়ই কাজে আসবে। ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে যুক্ত, যদি আনিসুল হকের মতো অত হাই প্রোফাইল তার না, সে ক্রীড়া সংগঠক নাসিরের কথা বলেছেন, ফুটবল ফেডারেশনের সহসভাপতিও দাবি। এফবিসিসিআই এর সাকসেসফুল প্রেসিডেন্টদের মধ্যে হি ইজ কনসিডার্ড। আমি তো না করিনি সেটা, আমি তো সেটা বলছি। আপনার ব্যবসায়িক রাজনীতি কিন্তু, হ্যাঁ, ওইখানেও এফবিসিএস এর প্রেসিডেন্ট হতে গেলে অনেক রকম কোয়ালিটি, তারপরে আপনার সাকসেসফুলি হতে। আমি রাজনীতি বলতে কিন্তু এখানে যে রাজনীতি হার্ডকোর পলিটিশিয়ান, সাধারণভাবে মানুষ যে রাজনীতির কথা বুঝে আর কি। দ্বিতীয়ত আপনার তাবিদ, সে বিভিন্ন সংগঠনের সঙ্গেও জড়িত, ফুটবল ফেডারেশনের সহসভাপতি, হ্যাঁ, জড়িত, বা ধরেন তার এই সমস্ত অভিজ্ঞতা আছে। অতএব আমি মনে করলাম, আমরা ধরে নিলাম যে দুইজনই সমান প্রার্থী, ঠিক আছে। এবার আমি একটা চাঁচাছোলা কথা বলবো। এট দি এন্ড অফ দি ডে সর্বশেষে কথা দাঁড়াবে বিএনপি জিতবে না আওয়ামী লীগ জিতবে। নির্বাচনটাতে বিএনপি জিতবে না আওয়ামী লীগ জিতবে, এগুলা যে যতই লুকাচুরি করুক না কেন। আনিস জিতবে না তাবিজ জিতবে সেভাবে দেখতে চান না? আমি আনিস জিতবে তাবিজ জিতবে সেখানে বললাম তো দুইজনই জিতবে, দুইজনই সমান, দুইজনই জিতবে। কিন্তু এট দি এন্ড অফ দি ডে ডিসাইডিং ফ্যাক্টর হবে বিএনপি জিতবে না আওয়ামী লীগ জিতবে। আওয়ামী লীগের পারফরমেন্স ফর দ্য লাস্ট সো মেনি ইয়ার্স এমন কিছু নয়, বর্তমানে তো এমন মানে জায়গায় পর্যায়ে গিয়ে ঠেকেছে যেখানে আওয়ামী লীগের উপরে বা এই সরকারের উপরে, এই দলের উপরে লোকের আস্থা সে আগের মতো নেই। যেটা আরেকটা ব্যাপার আছে এখানে, ওই যে অ্যান্টি ইনকামবেন্ট একটা থিওরি আছে, অ্যান্টি ইনকামবেন্ট, সেই জন্য অনেক কিছু করতে হবে। আচ্ছা আসুন, একজনের প্রতি এত সময় দেওয়া উচিত। ক্ষমতায় থাকার একটা সুবিধা আছে, ক্ষমতায় থাকার একটা না থাকার আরেকটা সুবিধা আছে, না থাকার আরেকটা সুবিধা আছে। আচ্ছা এবার আসুন আব্বাস সম্বন্ধে বলি। আব্বাসকে আমরা সবাই খুব ভালো করে চিনি। আব্বাস একেবারে ছেলেবেলা থেকে ছাত্র রাজনীতি থেকে এখান পর্যন্ত উঠে এসেছেন, মন্ত্রী ছিলেন, মেয়রও ছিলেন বটে। এবং মেয়র যখন ছিলেন তখন কিন্তু সে অনেক উন্নয়নমূলক কাজ করেছে ঢাকায়, এবং তার তখন কিন্তু কোনো দুর্নাম অন্তত মেয়র হিসাবে হয় নাই। অন্যান্য কি একটা ইঙ্গিত উনি করেছেন বটে, ক্লিন আনক্লিনের কথা বলেছেন। আমি পত্রিকার ইঙ্গিত থেকে, হ্যাঁ, পত্রিকায় যেটা যুগান্তর দেখেছেন, ভালো পত্রিকায় একেবারে না, পত্রিকার যে ব্যাপারটা, পত্রিকার রিপোর্ট এগুলা যতক্ষণ পর্যন্ত এস্টাবলিশ না হয়েছে, তো যাই হোক, মোট কথা মেয়র হিসাবে আমরা যতটুকু দেখেছি, তখন আমি চাকরিতেও ছিলাম, যতটুকু দেখেছি হি ওয়াজ সাকসেসফুল। আর দ্বিতীয়ত রাজনীতিবিদ হিসেবে তো অবশ্যই তার এলাকার বা তার ইয়েতে পুরান ঢাকায় সাইদ খোকন সম্পর্কে বলবেন না? হ্যাঁ, সাইদ খোকন সম্পর্কে না, নিজেটা বলেনি, কারণ যতটুকু উনি বলেছেন না বললে পরে আবার আমি ধরা খেয়ে যাবো। ওনারা বলবেন আপনি তো কিছুই কইলেন না, চুপ করে আসছিলেন। মুন্সি সাহেব কি সুন্দর আমাদের কথা কইয়া এসে, তাতে প্রায় 5 লাখ ভোট বেড়ে গেছে। তা আমি অন্তত 5,000-এর ব্যবস্থা করি না। আসলে হি ইজ অলসো ভেরি সিনসিয়ার, অত্যন্ত আন্তরিকতাপূর্ণ এবং জনগণের মানুষ। আমি ইয়ের কথা বলছি, মির্জা আব্বাসের কথা। জনগণের মানুষ, জনগণ থেকে এসে উঠে এসেছে। নাও স্থানীয় নির্বাচনে কিন্তু এটা খুব বড় ফ্যাক্টর, জনগণের মধ্যে থেকে কে উঠে এসেছে, কে আমাদের ছেলে, কেমন, সেটা সাইদ খোকনও বটে, ইনিও বটে। তবে ইনার আমার মূল্যায়নে আব্বাসের মধ্যে একটু উপরে থাকবে এই গ্রাউন্ডে। এখন কার কথা বলতে? সাইদ খোকন। সাইদ খোকনের সম্বন্ধে কোনো রকম দুর্নাম কোনো কিছুই নাই,
খুবই ভালো। তার আব্বাও খুব জনপ্রিয় ব্যক্তি ছিলেন, খুব শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন, আমার সঙ্গে তার ব্যক্তিগত পরিচয় ছিল। তো সেই সমস্ত থেকে আমি বলতেছি ঠিক আছে, ঢাকার মানুষ হিসেবে, ঢাকার মেয়র হিসেবে, ঢাকা মেয়র হিসেবে সবই ঠিক আছে, সবই ঠিক আছে। আবার ওই প্রশ্নটা আসে, অ্যাক্টিভ রাজনীতিতে বোধহয় এখানে গিয়ে আব্বাসের একটা প্লাস পয়েন্ট আছে, আব্বাসের নিজের। আসলে এবার চিটাংটা একটু ঘুরে ওইটা বয়সের ব্যবধান তো যতটুকু ততটুকুই আছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, বয়সের ব্যবধানে বয়সের ব্যবধানে ঢাকা উত্তরে বিএনপি পিছিয়ে, ওইখানে দক্ষিণে আওয়ামী লীগ পিছিয়ে। আচ্ছা, তো এবার চট্টগ্রাম হয়ে আসি। চট্টগ্রাম মঞ্জুর আলম সাহেব কাজ করতে পারেন নাই, উনি একটা প্রশ্ন তুলেছেন এই জন্যে যে সরকারের কাছে কিছু আনতে পারেন নাই। আরে আমি তো মনে করি সদাশয় সরকার সকলের জন্য সমান, আনতে পারবে না কেন? যদি একটা চট্টগ্রাম শহরের জন্য জলাবদ্ধতার সমস্যা যদি থাকে, আর তার জন্য যদি মঞ্জুর আলম যদি এই হিসাবে কি বলে মেয়র হিসাবে যদি বলেন যে আমার 50 কোটি টাকা লাগবে, আর সরকার যদি কে চাইছেন মঞ্জুর আলম রাখো, এটা রাখো, মানুষ ডুবে পুড়ে ভাইসা চলে যাক, এটা হলে পরে অন্য কথা। কিন্তু 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 যেটা জনগণের, মঞ্জুর আলম বা তার প্রতিপক্ষ কি নাম জানি, নাসির যেই নির্বাচিত হন না কেন, তিনি যখন কাজ করতে চাইবেন, তিনি যখন একটা উন্নয়নের কাজ করতে চাইবেন, সরকারের কাছে যাইবেন, তিনি তার নিজের জন্য বা তার বাড়ির জন্য, তার পরিবারের জন্য যাচ্ছেন না, এলাকার জন্য যাচ্ছেন। সরকারের উচিত হবে, যেহেতু সরকারের সঙ্গে সামান্য হলে একটু জড়িত ছিলাম, ভাই তো ডেপুটি মিনিস্টারই ছিল, সরকারের উচিত হবে একেবারে নৈর্ব্যক্তিক ভাবে, করিম ভাই আমি একটা কথা নিরপেক্ষভাবে একটু ইন্টারভেন করতে চাচ্ছি আপনাকে। অনেকেই তো সেক্রেটারি ছিল এবং সিএসপি ছিল, কিন্তু আপনার নামটা ভালো আসে কেন? কারণ আপনি আমাকে ভালো জানেন এই জন্য, এবং এটা আপনার পারফরমেন্স। মঞ্জুর আলমের পারফরমেন্স যে এত বেশি খারাপ ছিল এরকম কিছু নয়। যাই হোক, মঞ্জুর আলম কিন্তু নিজে আবার বলছেন না যে তিনি সরকার থেকে টাকা আনতে পারেননি, তিনি বরং আপনি যেরকম বলছেন যে বিরোধী দলের টাকা আনা যাবে, তিনি আবার দাবি করছেন যে সরকার তাকে খুব একটা নিরাশ করেনি আর কি, এইসব বিষয়ে সহায়তা করেছে। এটা যেমন আমি একটা আরেকটা উদাহরণ দিই, যেমন আমাদের শুনেন, আমাদের সিলেটে মেয়র ছিলেন কামরান, হ্যাঁ, বদরুদ্দিন কামরান, এবং যখন ছিলেন তিনি প্রথম মেয়র হলেন, তখন মরহুম সাইফুর রহমান সাহেব অর্থমন্ত্রী ছিলেন। অকাতরে পয়সা দিয়েছে কামরানকে, এবং কামরান যথেষ্ট কাজকর্ম করেছে। আমার আপনাকে একটা প্রশ্ন ছিল যে এই যে বিএনপি কে এত ডিসঅর্গানাইজড কেন, মানে কোন ধরনের কোঅর্ডিনেশন, এই যে ক্যান্ডিডেটদের কথা বলি, যেমন ঢাকা উত্তরে যেমন আব্দুল আল মিন্টুর প্রসঙ্গ নিয়ে আমরা অনেকক্ষণ আলাপ করলাম, দক্ষিণে মির্জা আব্বাসকে এখনো পর্যন্ত ভোটাররা দেখতে পাচ্ছেন না, তো মামলা আছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে মামলা যদি থাকে, তিনি কেন জামিনের জন্য আদালতে যাচ্ছেন? আদালত থেকে হয় জেনে যাবেন, না হয় মানুষের সামনে, এটি হলো দ্বিতীয়। তৃতীয় হচ্ছে বিএনপির আরেকজন ক্যান্ডিডেট কিন্তু ব্যালট পেপারে থাকবেন, তিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, যিনি গতকাল প্রেস কনফারেন্স করেছেন, তার নামে প্রতীকও বরাদ্দ হয়েছে। তিনি কেন প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন না? তিনি যদিও গতকালকে মির্জা আব্বাসের পক্ষেই কথা বলেছেন বিএনপি অফিসে বসে। এটার উত্তরে আমাকে একটা কথা বল, সরি রং নাম্বার, আপনি এমন জায়গায় জিজ্ঞেস করছেন, এটার উত্তর আমি সত্যি কথা বলতে গেলে দিতে পারবো না। বিশ্লেষক হিসাবে বলি, প্রথম কিছু বলবেন? আমি এটার বিশ্লেষণটা, একই দলের একজনের নাম থাকা বা একটি প্রতীক থাকা কিন্তু কিছু ভোট এমনিতেই নষ্ট হয়, আর একই দলের যদি হয় তাহলে বেশ কিছু ভোট বেশি নষ্ট হয়। হ্যাঁ, এটা সত্যি বলতে গেলে পরে ডক্টর আসাদুজ্জামান রিপন অত্যন্ত যোগ্য প্রার্থী হয়েও কেন উইথড্র করে গেলেন, বা উনাকে কেন দেওয়া হলো না? উইথড্র করেন, অফিশিয়ালি উইথড্র করেন, মানে তিনি আর খেলাতে ইয়েতে নাই আর কি, এই ভোটের খেলাতে আর নাই। ব্যালট পেপারে ওনার নাম থাকবে, প্রতীক থাকবে, সবই থাকবে। তাতে আপনি যেটা খুব জেনুইনলি যে ভয়টা করছেন অনেক ভোট নষ্ট হবে, কারণ ওনাকে তো চিপচাপড় মেরে দিবে ওনার প্রতীক দেখে বা ওনার নাম দেখে। এটা কেন হলো আমি এটার উত্তর দিতে পারবো না। বা ওই যে একটা নমিনেশন পেপার ভালো করে কেন পরীক্ষা নিরীক্ষা না করেই কেন জমা দেওয়া হলো, বা আব্দুল আল মিন্টুর জন্য আরো 2-3টা পেপার, যেটা ভাই বলেছেন এটা আর কি, বা মির্জা আব্বাস এখনো কেন আদালতে যাচ্ছেন না, এটা যে কোনোদিন নির্বাচন করেও নাই। বা না, মির্জা আব্বাসের প্রশ্নটাও আমি করতে চাই যে তিনি কেন আদালতে যাচ্ছেন না, মানে হয়তো জেলে যেতে হলে জেলে যাবেন, না হলে জাস্ট আই এম কামিং টু দ্যাট পয়েন্ট। অ্যাকচুয়ালি এই সমস্ত, একটা তো বললাম যে আমি সঠিক জানি না কেন এই সমস্ত ভুলভ্রান্তি গুলা বা কেন এরকম হয়েছে, আপাত দৃষ্টিতে যেটা ভুলভ্রান্তি মনে হচ্ছে। আসল প্রশ্ন যেটা, সেটা জিল্লুর একটু খেয়াল করেন, যে বা যারা এই সমস্ত ব্যাপারে অত্যন্ত উপযুক্ত যোগ্য ব্যক্তি, মেধাবী ব্যক্তি এই নির্বাচনের খেলার ব্যাপারে, বা যারা অত্যন্ত অভিজ্ঞ রাজনীতিক অঙ্গনে, তাদের প্রায় শতকরা 80 জন এখন আত্মগোপনে। যেটা আমি বলি, ওনারা আত্মগোপনে না, বাংলাদেশে এখন গণতন্ত্র আত্মগোপনে চলে গেছে।
গণতন্ত্র এখন আর সামনে এগিয়ে আসতে পারছে না। যখন আপনি একটা এই ধরনের নির্বাচন, গুরুত্বপূর্ণ নির্বাচন করবেন বা আপনি যখন জাতীয় নির্বাচন করবেন, তখন যদি একটি দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে হয় মামলা মোকদ্দমা দিয়ে রেখেছেন অথবা পুলিশকে তাদের বাড়িতে রোজ রাত্রে গিয়ে হানা দিচ্ছে, এরকম যদি করেন, তাহলে পরে এই নির্বাচনে আপনি কিছুতেই সেই তথাকথিত, এখন তথাকথিত বলবো কয়েকদিন ধরে আমি লেভেল প্লেইং ফিল্ড বলতে বলতে এখন আমার নামই লেগে যাচ্ছে লেভেল প্লেইং সাহেব। আপনার দৃশ্যগুলো কি ভুলে গেছেন? পেট্রোল বোমা, বাসে আগুন দেওয়া, ভুলে গেছি, ভুলে যেতে চাই, কারণ ভুলে যেতে চাই ভুলে যেতে চাই এই জন্য, কারণ এটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক এখানে, এবং এই জন্য অপ্রাসঙ্গিক। এখন পর্যন্ত আমরা জানি না, এখন পর্যন্ত আমরা আগে যে কথাটা বলেছেন যে আওয়ামী লীগ আর বিএনপির ইমেজের প্রশ্ন, সেটা আপনি তুলেছেন। উনি বলেছেন কে জিতবে শেষ পর্যন্ত, সেটা আওয়ামী লীগ না বিএনপি। হ্যাঁ, আওয়ামী লীগের রেকর্ডে এত ভালো কাজ করা আছে, আপনার অর্থনীতির থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিসই। নির্বাচন তো দিয়েছে, আপনার পৌরসভাগুলিতে দেয় নাই, দিয়েছে নির্বাচন। একটা আপনার আওয়ামী লীগের একটা দ্বন্দ্ব শুধু কেয়ারটেকার গভর্নমেন্ট নেই, আপনার সাথে যে দ্বন্দ্ব না, গণতান্ত্রিক অধিকারটুকু, হ্যাঁ, যত আজকে যে আমরা যে সমালোচনা করছি, আলোচনা করছি, যদি গণতান্ত্রিক অধিকার না থাকতো তাহলে আমরা করতে পারতাম। হ্যাঁ, এটা তো স্বীকার করেন। কারণ কাজে আপনাকে বুঝতে হবে, আওয়ামী লীগ আপনার গণমানুষের কাছে অত্যন্ত নন্দিত পার্টি আগের চাইতে। আপনার 5ই জানুয়ারির পরে আমি এলাকায় যাই, আপনার নিশ্চয় মাঝে মধ্যে হয়তো যেতে পারেন, কিন্তু এলাকায় আজকে কিন্তু আওয়ামী লীগের ইমেজ অনেক উপরে। কারণ আপনার জননেত্রী শেখ হাসিনা 5ই নির্বাচনের পরে উনি যে সকল কাজগুলি করেছেন, বিশ্বে ওনাকে সমালোচনা করা হয়েছিল যে উনি নির্বাচন সুষ্ঠু করেন নাই, কিন্তু উনি এইটা বলেছে যে নির্বাচন আইন মাফিক করেছেন। ওই যে নির্বাচন সুষ্ঠুভাবে করেন নাই, আমি বলি এই এক কথাতেই তো শেষ হয়ে গেল। সমালোচনা আপনার একটা আলোচনা, তারপরেও আপনার যে একটা কথাই বলবেন, তাহলে বিশ্বের যে পার্লামেন্টের, হ্যাঁ, আমাদের স্পিকার যিনি অবৈধভাবে নির্বাচিত হয়েছেন মনে করেন, উনি কি করে বিশ্বের নেতৃত্ব দেন? উনি একজন আওয়ামী লীগের হিসাবে নির্বাচিত, একজন পার্লামেন্ট মেম্বার হিসাবে, একজন পার্লামেন্ট মেম্বার ব্যক্তি হিসাবে, এবং নির্বাচিত হয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশে ওই পার্লামেন্ট, যে পার্লামেন্ট থেকে আপনি খারাপ বলছেন, যে পার্লামেন্টের নির্বাচন সুষ্ঠু হয় না, সেই অসুষ্ঠু নির্বাচনে আপনার প্রতিদ্বন্দ্বী করে কিন্তু ওরা পাশ করেছেন। হ্যাঁ, কাজে আপনার যে যুক্তিটা, হ্যাঁ, সেটা আমার কাছে আমার মনে হয় যে একটু কি বলবো, বড় ভাই মানুষ, মানে এটা গ্রহণযোগ্য মনে হচ্ছে না। আচ্ছা, এখন তাহলে গ্রহণযোগ্য শেষ করি, সময় কিন্তু পার হয়ে যাচ্ছে। আচ্ছা, না, সময় আপনাকে অনেক দেওয়া হবে, খুব বেশি সময় আমার হাতে নেই, আপনি বড় ভাইয়ের জন্য কিছু রেখে দিন। দেখেন, আজকে অর্থনৈতিকভাবে বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানুষ আজকে আপনাদের গত 3-4 মাসের যে গোলমালগুলি, হ্যাঁ, আপনার মানুষ আজকে ইন্ডাস্ট্রি চালাতে পারছে না, বেকারত্ব দেখা দিচ্ছে, গ্রাম থেকে মানুষ তার খাদ্য সামগ্রী তৈরি করে শহরে এনে বিক্রি করতে পারে নাই আপনার পেট্রোল বোমার ভয়ে। হ্যাঁ, আজকেও আপনার দেখেন যে মানুষ আপনার মালামাল আমদানি রপ্তানি কিন্তু কমে গেছে। হ্যাঁ, কেন? ওই অস্থিতিশীলতার জন্য কেউ রাস্তায় যায় না। অনেকে, আমি আজকে এক লোকের সাথে আলাপ করছিলাম যে রাত্রে যেতে চাই না কারণ পেট্রোল বোমার ভয়ে। হ্যাঁ, আপনারা এমন একটা জিনিস সৃষ্টি করেছেন যার ইতিহাসটা এখন বলতেই হয় না। আই এম সরি মুন্সি সাহেব, আমি এখানে বিনীতভাবে বলতে চাই, এই যে বারবার বলছেন আপনারা সৃষ্টি করেছেন, কেমন আপনি বোধহয় বিএনপির কথা বলছেন আর কি। কোন আদালত থেকে প্রমাণিত? আপনি তো 20 দলের কথা বলছিলেন। আচ্ছা, 20 দল বলেন বা 22 দল বলেন, কোন আদালতে প্রমাণ হয়েছে এটা 20 দল এটা করেছে বা বিএনপি করেছে? যে জিনিসটা প্রমাণিত হয় নাই, আপনিও আইনের সঙ্গে বহুদিন যাও, আপনি বোধহয় অ্যাডভোকেটও বটে। না, আমি অ্যাডভোকেট, ইকোনমিক্সের ছাত্র। আপনি ইকোনমিক্সের ছাত্র? আচ্ছা, আমি তো ইকোনমিক্স বুঝি না। আমি যা বুঝি সেটা হচ্ছে সাধারণ মানুষ যেটা বলে আর কি, সেটা সাধারণ মানুষ বলে একটা জিনিস পারসেপশন। হ্যাঁ, সেটাই বলতেছি। সাধারণ মানুষের পারসেপশনটায় আপনাকে কোনো জায়গায়
বলতে হয় না। মানুষ এত অজ্ঞ না, মানুষকে আমরা যদি ছোট করেও দেখি, হ্যাঁ, কিন্তু মানুষ কিন্তু ছোট না। ভাই মানুষও বোঝে না, বুঝে দেখেই তো আপনারা যতই বোঝানোর চেষ্টা করেন না কেন যে এটা বিএনপি করেছে, এটা বুঝিয়ে পারবেন না। আপনি যেরকম একটু আগে বললেন যে আপনি এলাকায় যান, আমি প্রায় প্রত্যেক মাসে এলাকায় যাই, গিয়ে 5 দিন 7 দিন 10 দিন থাকি। এই রাত ভোর হলে পরে শুনেন, এই রাত ভোর হলে পরে আমি রওনা হবো, কুলাউড়া যাব। আচ্ছা বাই দিবে, কুলাউড়ার কথাটা যখন উঠলো, আর একদিন পরে নববর্ষ, আমি আমার কুলাউড়াবাসীর কাছে যাচ্ছি এবং কুলাউড়াবাসীকে আমি নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনাকে একটা কথা বলি, আপনারা ঢাকায় বসে সরকার যেরকম মনে করতেছে যে সব ঠিক হয়, বহুত আরামে আছে, সবাই পোলাও খাচ্ছে, কুরমা খাচ্ছে, বুঝলেন? ওই যে যখন ওই যে মুঘল বাদশাহদের কার সম্বন্ধে একটা বলা হয় যে হুজুর মানুষ না খায় মরতেছে গ্রামে, না খায় মানে তারা কি খায়? তারা কিছুই, কেন তারা কি পোলাও পাচ্ছে না? এই অবস্থা আপনাদের অবস্থা ঠিক না। আমি আমাকে যখন সুযোগ দিয়েছেন আমাকে বলতে দেন, অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে, কত টাকা পায় অর্থনৈতিকভাবে যে দেশ এগিয়ে যাচ্ছে এটা কেউ এটা চ্যালেঞ্জ করতে পারবে না, এটা অত্যন্ত সত্যি কথা। এবং আমরা সবাই কায়মনোবাক্যে আমরা দোয়া করি দেশ আরো এগিয়ে যাক। তবে সেটার জন্য মোফাজ্জল করিম বা ফখরুল ইসলাম মুন্সি বা জিল্লুর রহমান বা অন্য উপরের পর্যায়ের কারোর নাম ব্যক্তিগতভাবে বলতে চাই না, নই, আমরা কেউ এটার দাবিদার না। এই প্রশংসার বা এই সাফল্যের দাবিদার কারা? এই দেশের মেহনতি মানুষ। দাবিদার কারা? যাদেরকে বোমা মেরে আপনি মেরেছেন। এই দেশে বড় লোকদের কিন্তু মারেন নাই, মারছেন যারা নাকি। আবার আপনি বলতেছেন আমরা মারিছি, তাহলে আমি যদি বলি যে এটা আপনারা মেনেছেন, কারণ এই জন্য যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হয়েছে, হ্যাঁ তাহলে প্রমাণ করেন, তাহলে প্রমাণ করেন। প্রমাণ না করেন আপনারা মেনেছেন, এটা প্লিজ বলবেন না। আমি যেটা বারবার বলতেছিলাম, এই দেশের মেহনতি মানুষ, এই কৃষকরা তারা খাদ্য ফলিয়ে দেশকে উপরে নিয়ে গেছে, এই গার্মেন্টস শ্রমিকরা তারা তাদের শ্রম দিয়ে দেশকে উপরে নিয়ে গেছে। এই যে এই দেশের এই ইয়াং বাচ্চা কাচ্চারা যারা বিদেশে যায়, গিয়ে শ্রমিক হিসাবে ওইখানে এত পরিশ্রম করে যে টাকা পাঠায়, এই জন্য দেশ উপরের দিকে যাচ্ছে। এবং ওই দেশ উপরের দিকে যাচ্ছে বলেই আজকে আপনি আইপিইউর চেয়ারম্যান হচ্ছেন, আজকে এখানে আপনার সুনাম বাড়তেছে। স্বীকার করছি। আচ্ছা, তাহলে এখন যেটা মানে ভালো কথা বললে পরেই আপনি সঙ্গে সঙ্গে খুশি হয়ে আপনি আমাকে থামাই দেন। খারাপ কথাও বলি, আপনার 2014 সালের 5ই জানুয়ারি আজ পর্যন্ত কোন রাষ্ট্রদূতের মুখ থেকে সরে যায় নাই, আজ পর্যন্ত কোন দেশ এখন পর্যন্ত ওটা ভুলে যায় নাই। এখনো তারা বলে যে তোমরা একটা স্বচ্ছ নির্বাচন দাও, তোমরা তো অনেক দূরে গিয়ে গেছো, অনেক কিছু বলে। হ্যাঁ, আপনার করিম ভাই, আপনার ওরা মানব অধিকারের কথা বলে, নিজের দেশে যখন ভাঙে না, নিজের দেশে তাদের কি হচ্ছে না হচ্ছে, আই এম নট ইন্টারেস্টেড, আমি আমার দেশ সম্বন্ধে ইন্টারেস্টেড। আরেকটা কথা উনি বলেছিলেন সেনা মোতায়েন সম্বন্ধে, আপনার প্রশ্নটার উনি জবাব দিচ্ছিলেন, উনি একটু এড়িয়ে গেছেন আমার মতে। হ্যাঁ, আমি শেষ করে দিচ্ছি। সেনা মোতায়েন লাগবে কি না লাগবে এটা ওই চেয়ারম্যান কি বলে, চিফ ইলেকশন কমিশনার আজকে বলেছেন। তিনি বলেছেন যে হ্যাঁ 19 তারিখে আমরা একটা মিটিং করবো, করে তারপরে ডিসাইড করবো। ইয়েস, আমিও সেটাই বলি, পরিস্থিতি বিবেচনায় আনেন। তবে এখন ভাবসাব যা দেখা যাচ্ছে তাদের বোধ দরকার লাগবে, কারণ দু একটি বিষয় অত্যন্ত দরকার। যারা অবৈধ অস্ত্রের মালিক, যারা সন্ত্রাসী, এদেরকে না পাকড়াও করলে পরে এটা হবে না। আমরা সমস্ত জাতি মুখিয়ে আছে একটা সুন্দর সুষ্ঠু অবাধ নির্বাচন দেখার জন্য। আমি অনুরোধ করবো সরকারকে যে এটা যে অপরচুনিটি আপনারা নষ্ট করেছিলেন 2014 সালে, নির্বাচন কমিশন যেটা নষ্ট করেছিল সেটা পুনরুদ্ধার করার জন্য আপনাদের ভাবমূর্তি 10 সেকেন্ডে আর কিছু বলবার আছে, ফিরিয়ে আনার চেষ্টা করুন। আমরা চেষ্টা তো করছি, আপনাদের সাহায্যটা লাগে। হ্যাঁ, গতবার আমাদের যতটুকু বিশৃঙ্খলার কথা বলেন, হ্যাঁ ততটুকু আপনাদের কন্ট্রিবিউশন। ব্যালট বাক্স পোড়াই দিয়েছেন, ভয় দেখাইছেন, ইলেকশনে গেলাম না, পুড়াইলাম কই থেকে? আর তাইলে তো ওইটাই তো এরকম সত্য কথা বললে তো ভালো। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে ইতিমধ্যে সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকে মেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াগুলোতে যেসব পেজ আছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ বেলা 2টায়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ। মিস্টার মোফাজ্জল করিম এবং মিস্টার ফখরুল ইসলাম মুন্সি, অসংখ্য ধন্যবাদ দুজনকেই। দর্শক মণ্ডলী, আবার এক অতিথি বলছিলেন বাংলাদেশে গণতন্ত্র এখন আত্মগোপনে, আর এক অতিথি বলছেন যে গণতন্ত্র কি আছে, তারা নমুনা এই টেবিলের মধ্যেই আছে। দুটোই কম বেশি সত্য, অন্তত সাধারণ মানুষের তাই ধারণা। এবং
এই নির্বাচনটি সিটি কর্পোরেশন নির্বাচন, এটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন হোক, এটি সকলের প্রত্যাশা। যারা প্রার্থী আছেন, যারা কাজ অতীতে করেছেন, কেউ কাজ করবার সুযোগ পেয়েছেন, কারো সেই অর্থে এক্সপোজার নেই, কেউ বয়সে তরুণ, কেউ অনেক সফল, নানা দিক থেকে সফল, এরকম নানা ধরনের প্রার্থীরা রয়েছেন। শেষ পর্যন্ত মানুষ প্রার্থীদের ব্যক্তিগত যোগ্যতা অযোগ্যতা, প্রার্থীরা যে রাজনৈতিক দলের হয়ে প্রার্থী হয়েছেন, সেই দলকে, যে রাজনীতিকে তারা প্রতিনিধিত্ব করছেন, সেই রাজনীতিকে নানান কিছু বিবেচনা নিয়েই হয়তো ভোটাররা ভোট দেবেন। শেষ পর্যন্ত কে জিতবেন কি হারবেন সেটি জনগণ ঠিক করবে, কিন্তু সকলের প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক। মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে, এই বিচার বাংলাদেশের প্রতিটি নাগরিক চান। বিচার নিয়ে কোনো প্রশ্ন, অনেকেই নানাভাবে নানা রকমের প্রশ্ন তোলার চেষ্টা করেন, প্রশ্ন উঠবেই, কিন্তু তারপরও ধাপে ধাপে এই বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাচ্ছে একটার পর একটা করে। এটি নিঃসন্দেহে এটি ইতিবাচক দিক। এবং 5ই জানুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে প্রশ্ন ছিল, আছে, থাকবে। এবং এই নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন শেষ হয়ে যাবার পরে এটি ভালো নির্বাচন হলো যে সেই প্রশ্ন সবাই ভুলে যাবেন এমনটিও নয়, বা এই নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে তো সেই প্রশ্ন আরো বড় হয়ে সামনে আসবে। সব মিলিয়ে এই নির্বাচনও সুষ্ঠু হোক। ওই নির্বাচন প্রশ্নে যেসব প্রশ্ন আছে সেগুলো রাজনৈতিক বিবদমান পক্ষগুলো যদি আলোচনার মধ্য দিয়ে, সমঝোতার মধ্য দিয়ে এটা নিষ্পত্তি করতে পারে, তাহলে যে এখন স্বস্তির আবহটা তৈরি হয়েছে, এটি দীর্ঘস্থায়ী রূপ পেপার সম্ভাবনা রয়েছে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।